সো হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবার চলে এসেছি তোমাদের সামনে একটি মজাদার চ্যাপ্টার নিয়ে। মজাদার এই সেন্সে আমি বলছি, দেখো বায়োলজি মানেই বা বিজ্ঞান মানেই মজাদার, কিন্তু যখন আমরা নিজেদের সম্পর্কে পড়বো, নিজেদের সম্পর্কে জানবো, তখন কিন্তু আরও বেশি আমরা কিউরিয়াস হয়ে যাই। তো আজ থেকে আমরা যেটা শুরু করছি, হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজির প্রথম চ্যাপ্টার আমরা কি দেখবো না, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো নিটের এটা প্রথম চ্যাপ্টার, তো আমরা সেই রকমভাবেই চলছি, এটা সেমিস্টার 2 এর চ্যাপ্টার। তো এরকম পরপর আমরা চলবো, সবগুলোই আমরা কাভার করব কম বেশি। এবার ধীরে ধীরে আমরা চারটেকে একসাথে নিয়ে চলছি অল্টারনেট ডেজে, মোটামুটি আমরা আস্তে আস্তে করে কাভার করব। তো তোমরা সবাই সাথে থেকো। তো সবথেকে বড় কথা, আমাদের শরীরের মানে শরীরের কি আছে তার প্রক্রিয়াগুলো জানার আমাদের খুব আগ্রহ থাকে। তো এই সেন্সে আমি কিন্তু খুব মজার বলছি। তো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এটা দিয়ে আজকে শুরু করব। তো মূলত গতকাল আমরা কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, ইন্ট্রোডাকশন পার্টটা। বাট আমার কোথাও কোথাও মনে হয়েছে যে একটু লেন্দি হয়ে গেছে, তার কারণ আমি ওই ক্লাসের মধ্যে লিখি যেমন অফলাইন ব্যাচের মতো, তো সেই লিখতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো। আমার মনে হয়েছে যে ওই ইন্ট্রোডাকশন পার্টটাকে আমি হয়তো আরও কিছুটা কমিয়ে আনতে পারতাম। তো সেই জন্য আমি মনে করলাম যে একবার আমি লিখে নিয়ে এসে সেটা একবার ট্রাই করব। তোমরা আমাকে সাজেস্ট করবে কমেন্ট সেকশানে যে কোনটা বেটার তোমাদের কাছে, যে এখানে এসে লেখাটা বেটার নাকি এইভাবে লিখে নিয়ে এসে এক্সপ্লেন করে দেওয়াটা বেটার। তো আমি মনে করি এক্সপ্লেন করে দিলে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকার কথা নয়। যাই হোক, আমরা লেট না করে আমরা শুরু করি। চলো চলো লেটস গেট স্টার্টেড। তো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারে মূলত আছে হচ্ছে ব্রিদিং আর রেসপিরেশন। আমরা বেশিরভাগ লোকজন মনে করি কি, যে রেসপিরেশন যখন বলি আমরা মনে করি ব্রিদিং আর রেসপিরেশন প্রায় সিমিলার, সেম। বাট আমি মানে একটু ধারণাটা ক্লিয়ার করে দেবো আর কি, ব্রিদিং আর রেসপিরেশন সেম নয় বাট সিমিলার, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। আমরা যে ব্রিদিং কীভাবে করছি তার তার পদ্ধতিটা, মেকানিজম অফ ব্রিদিং, সেটা পড়বো। তারপরে এই ব্রিদিং সম্পর্কে আরও আমরা বেশ কিছু এদিক ওদিক কীভাবে হয় সেগুলো জানবো, মেকানিজমগুলো। তারপর হচ্ছে রেগুলেশন। আমরা সবাই জানি যে আমাদের মস্তিষ্ক সব কিছু নিয়ন্ত্রণ করে, তো সেটা কিভাবে আমাদের ব্রিদিংকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জানবো। এবং শেষে সর্বশেষ ডিসঅর্ডার। তো মোটামুটি ডিসঅর্ডার মানে রোগ, এই ব্রিদিং সম্পর্কিত মানে আমাদের শ্বাসযন্ত্র সম্পর্কিত রোগগুলো আমরা পড়বো। তো তোমরা আশা করছি এই চ্যাপ্টারে কী কী আছে প্রথমে বুঝতে পেরেছো। এবার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসে আমি ডাইরেক্ট ঢুকছি। তো প্রথমে দুটো শব্দ ব্রিদিং আর রেসপিরেশন, দুটোকে আমরা একটুখানি বোঝার চেষ্টা করব যে দুটো কোথায় আলাদা, কোন জায়গাটায়। তো ব্রিদিং শব্দের অর্থ হচ্ছে, আর কিচ্ছু ভাবার দরকার নেই, এই যে এখানে লেখা আছে এই যে অক্সিজেন, অক্সিজেন ইনটু ব্লাড, আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো এই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে মানে নিচ্ছি আর ছাড়ছি আর নিচ্ছি, এই সিম্পল ব্রিদিং, আর কিচ্ছু না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেটা আমরা নিচ্ছি ছাড়ছি এটাই ব্রিদিং, ঠিক আছে। তো এই হচ্ছে ব্রিদিং। তো এবার ব্রিদিং, রেসপিরেশন কি না, আমরা যে অক্সিজেনটা নিয়ে করছিটা কি, সেই কাজটা হচ্ছে রেসপিরেশন, ঠিক আছে। রেসপিরেশন আমাদের একটা চ্যাপ্টার আছে যদিও। তো আমরা একটুখানি দেখে নিই ব্রিদিং। দেখো আমি কি বললাম, যে নিচ্ছি ছাড়ছি, যে ইন্সপিরেশন আমি নিচ্ছি, এক্সপিরেশন ছাড়ছি, ব্যাস, আর কিচ্ছু ভাবার দরকার নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল, আমরা হাওয়া নিচ্ছি হাওয়া ছাড়ছি, ঠিক আছে, গ্যাস নিচ্ছি গ্যাস ছাড়ছি, এটাই ব্রিদিং, ঠিক আছে। আমরা নেওয়াকে বলি ইনহেলেশন, ছাড়াকে বলি এক্সেলেশন। নিই কি, অক্সিজেন। বেসিক্যালি আমি আবারও বলবো যে আমরা আমাদের ওই ক্ষমতা নেই যে বাতাসের মধ্যে কোথায় কোথায় অক্সিজেন পার্টিকেল আছে সেগুলো আমরা নেব আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবো, এরকমটা না। বাতাসটা পুরোটা নিচ্ছে, আমাদের বডি অক্সিজেন প্রয়োজন পড়ে আমাদের বডির জন্য, তো অক্সিজেনটা ইউজ হয়, বাকি সব কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইরে বেরিয়ে যায়। আর কার্বন ডাইঅক্সাইড বেরোয় কেন না, আমাদের এগুলো আমরা এক্ষুনি আস্তে আস্তে করে জানবো, আমাদের শরীরে বিপাকজাত প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ কার্বন ডাইঅক্সাইড বলতে পারি, এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের পক্ষে হার্মফুল, সেই জন্য আমাদের বার করে দেয় বডির থেকে। এই জন্য অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের সামঞ্জস্যপূর্ণ, অক্সিজেন আমাদের কাজে লাগে অক্সিডাইজ করার জন্য। যাই হোক, এই যে প্রসেসটা ইনহেলেশন আর এক্সহেলেশন, এটাকে বলছি ব্রিদিং, ঠিক আছে। আর দেখো একটুখানি ভাবলে বুঝতে পারবে, আমি যখন ব্রিথ করছি, ধরো দেখো আমাদের একটু মনে হচ্ছে যেন কাজ করতে হচ্ছে, আর দেখো ছাড়ছি এমনি ছাড়া হয়ে যাচ্ছে, কোনো রকম শক্তি লাগছে না। তো যদি আমার শক্তি লাগে তখন আমরা মানে সেটাকে বলছি অ্যাক্টিভ প্রসেস। যদি আমি ইন্সপিরেশনের জন্য শক্তি লাগে, আমরা ইন্সপিরেশনের জন্য শক্তি লাগছে, আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস একটা। আর এক্সহেলেশন যেটা এক্সপিরেশনের জন্য অটোমেটিক্যালি হচ্ছে, এটা প্যাসিভলি হচ্ছে, নিষ্ক্রিয়ভাবে হচ্ছে, সেই জন্য এটা কিন্তু নিষ্ক্রিয় বা প্যাসিভ
প্রসেস, ঠিক আছে, সক্রিয় প্রসেস আর নিষ্ক্রিয় প্রসেস। অ্যাক্টিভ প্রসেস কি, ইনহেলেশন, আর একদম একদম সিম্পল মনে রাখবে, নিচ্ছি যেটা নিতে একটু মনে হচ্ছে যেন কাজ করতে হচ্ছে, এটা অ্যাক্টিভ প্রসেস। ইনহেলেশন আর এক্সপিরেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে প্যাসিভ প্রসেস, ঠিক আছে, নিষ্ক্রিয়ভাবে, মানে অত শক্তি লাগছে না বেসিক্যালি। আর এটা বুঝে গেছো আশা করছি। এবার রেসপিরেশন কি না, এই যে অক্সিজেনটা নিচ্ছে, নিয়ে করছিটা কি, আমাদের মধ্যে যে ইউজ করছে আমাদের বডি কীভাবে ইউটিলাইজ করছে কীভাবে এই অক্সিজেনটা, তো সেটাই কি বলছে রেসপিরেশন। ইউজ করাটাকে বা ইউটিলাইজেশন করাটাকেই বলছে রেসপিরেশন, ঠিক আছে। আচ্ছা, এই অক্সিজেন অ্যাকচুয়ালি কাজে কি লাগে? দেখো, অক্সিজেন আমরা যদি খুব স্বাভাবিকভাবে ভাবি, কী হয় না, কোথাও আগুন জ্বলার জন্য অক্সিজেন লাগে, ঠিক আছে, পুড়তে সাহায্য করে, এইটুকু যদি ভেবে নিই, ঠিক আছে। এই যে আমরা খাবারগুলো খাচ্ছি বিভিন্ন এগুলোকে প্রথমে ডাইজেস্ট করা মানে আর কিছু না, শুধু ওই বড় বড় খাদ্য কণাগুলোকে ছোট ছোট করে ভাঙা, ঠিক আছে। এই যে খাওয়াটাকে আমরা বলছি কি, এই খাদ্য কণাগুলোকে তারপর আমাদের ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে, ব্লাড থেকে আমাদের কোষে যাচ্ছে, কোষে ওই খাদ্যগুলো ব্যবহার করে শক্তি উৎপন্ন করছে, এই তো ব্যাপার। এই যে খাদ্যগুলোকে জারণ করার জন্য বেসিক্যালি, ঠিক আছে, ধরো পোড়ানোর জন্য, বেসিক্যালি একদম পাতিভাবে ভেবে নাও, পোড়ানোর জন্য কী লাগছে না, অক্সিজেন লাগছে। তাহলে অক্সিজেন কী কাজে লাগছে আমাদের না, অক্সিডেশন করার জন্য। এইটুকু বুঝতে পারছো? তাহলে ব্রিদিং আর রেসপিরেশন ইউটিলাইজেশন অক্সিজেনের, আর ব্রিদিং এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এটা হচ্ছে ব্রিদিং। তো আমরা পরের পোর্শনে যাই। এটাকে বোঝানোর জন্য আমি একটা সারণী করেছিলাম, দেখো। আমরা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের আগের চ্যাপ্টার, মানে যেটা আমরা এখানে করিনি। বেসিক্যালি আমাদের নিটে যেটা লাগে, আমি নিটটাকে প্রথমে মানে নিট এবং বোর্ডসকে কোলাব করে এগোতে চাইছি, যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব উপকার হবে, সেই জন্য আমি ইংলিশ মানে লেখাটা ইংলিশেই লিখছি সেই জন্য। তো বেসিক্যালি আমাদের নিটে কিন্তু ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারটা নেই, মানে শুনতে হাসি লাগলেও যে একটা ডাক্তার হবে সে ডাইজেস্টিভ সিস্টেম পড়বে না। তো যাই হোক, যারা করেছে সিলেবাস তারা জানে, আমার মাথায় ঢুকবে না এটা, আমাদের ছোট মাথায়। যাই হোক, তো বেসিক্যালি আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। আমরা বাঙালি বেশিরভাগ সবাই ভাত বা এই ধরনের জিনিস খাই, ভাত রুটি, যাই হোক, ভাত খেলাম, ভাতের মধ্যে থাকে কি, ভাতের মধ্যে থাকে স্টার্চ, ঠিক আছে। এই স্টার্চকে ভাঙলে পাই হচ্ছে ছোটো মলিকিউল কি না, গ্লুকোজ, ঠিক আছে। স্টার্চকে ডাইজেস্ট করলে গ্লুকোজ পাবো। এই গ্লুকোজ মলিকিউলটা আমরা অ্যাবজর্ব হতে পারে আমাদের শরীরে, এই গাট থেকে, এলিমেন্টারি ক্যানেল থেকে, কোথায় অ্যাবজর্ব হতে পারে, রক্তে অ্যাবজর্ব হতে পারে, শোষণ হতে পারে আমাদের গাট থেকে। তো দেখো, আমরা খাচ্ছি, সেই খাবারটা এই এলিমেন্টারি ক্যানেলের মধ্যে দিয়ে যেগুলো মানে শোষণ করে নিল বিভিন্ন জায়গায়, শোষণ হয় আমাদের এলিমেন্টারি ক্যানেল বা গাটের, আর তারপরে আমাদের ডেফিকেট মানে পায়খানা করে বাকিটা বার করে দিই, এটা আমরা জানি। তো এই যে খাবারটা খাওয়ার পরে যে ক্ষুদ্র মলিকিউল, যেগুলো অ্যাবজর্বেবল মলিকিউল, সেগুলো রক্তে যাচ্ছে, ঠিক আছে। এই রক্তের মধ্য দিয়ে আমাদের পুরো শরীরের বিভিন্ন সেলে পৌঁছে যাচ্ছে, তাহলে গ্লুকোজ চলে এলো, ঠিক আছে, সেলে। আচ্ছা, গ্লুকোজ কিন্তু না, আমি গ্লুকোজ দিয়ে বোঝাচ্ছি, এছাড়াও অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো সবই কিন্তু মানে অক্সিডাইজ করবে অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন এলো ব্লাডে, আবার ওই যে আমাদের অক্সিজেন কীভাবে আসছে, যে অক্সিজেন নিচ্ছি মানে গ্যাস নিচ্ছি, সেখানে অক্সিজেন আছে, তো আমাদের ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে হৃৎপিণ্ড সারা শরীরে অক্সিজেনটা পাঠিয়ে দিচ্ছে ব্লাডের মধ্যে দিয়ে। তো অক্সিজেন এবার আর গ্লুকোজ সেলের মধ্যে চলে গেল, ডিফারেন্ট সেলে। এবার সেল করবে কি, সেল এই দুটোর মধ্যে রিয়াকশান করে অক্সিডাইজ করবে গ্লুকোজকে, করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, ওই যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল, সেটাকে বার করতে হবে। সেটা আবার ওই যে যেমন অক্সিজেন রক্তের মধ্যে দিয়ে এসে কোষে এসেছিলো, তেমন কার্বন ডাইঅক্সাইডটা রক্তের মধ্যে দিয়ে আবার শরীরের বাইরে বেরিয়ে যাবে। আর জল এবং এটিপি, এইটাই তো আমাদের উদ্দেশ্য, শক্তি, সেই শক্তির জন্যই তো সব কিছু। তাহলে এটিপি তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এর জন্য যে উৎপন্ন হলো হার্মফুল একটা মলিকিউল কি না, কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমাদের শরীরের বাইরে বার করা দরকার। সেই জন্য আমরা কিন্তু এক্সপিরেশনে কার্বন ডাইঅক্সাইডটা বার করি। আর মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে, চলো এগোই, একদম বেশি সময় নেব না তোমাদের, যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আমি করব, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা দেখব কি না, এই যে বললাম, যে কথাগুলো বললাম সেটাই এখানে লেখা আছে, আর কিচ্ছু না। অক্সিজেন নিড ফর অক্সিডেশন, ঠিক আছে। অক্সিজেন কিসের জন্য কাজে লাগে, অক্সিডেশনের জন্য, এবং হ্যাজ টু বি কন্টিনিউয়াসলি প্রোভাইড টু দ্য সেল। আমাদের সবসময়, আমাদের শরীরে তো জারণ সবসময় চলছে, মানে আমাদের শরীর যতক্ষণ বেঁচে থাকবে অক্সিজেন লাগবে, কারণ শক্তি লাগবে শরীর বাঁচার জন্য। যাই হোক, শক্তি কোথা থেকে পাচ্ছে আমি দেখলাম, অক্সিজেন গেলে তবেই অক্সিডাইজ করে এটিপি তৈরি হচ্ছে, শক্তি লাগাচ্ছে। যাই হোক, তো মোটামুটি বুঝতে পারছো যে অক্সিজেন কন্টিনিউয়াসলি সেলে সরবরাহ করতে হবে, এবং তাতে যে সেলে আমরা দেখলাম এই প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে, সেটা আমাদের শরীরের পক্ষে হার্মফুল, কেন হার্মফুল সেটাও আমরা এই চ্যাপ্টারে জানবো, ঠিক আছে। এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা মানে মাঝখানে
একটা পোর্শন আছে, সেখানে আমরা সব জানতে পারবো কীভাবে অক্সিজেন মানে অক্সিজেনের ওই যে হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি মানে আসক্তি, সেগুলো এখন ভাবার দরকার নেই, ঠিক আছে? এখন মোটামুটি এটা ভাবো, ঠিক আছে? মানে হিমোগ্লোবিন আমি একটুখানি বলে দিই, হিমোগ্লোবিন হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, যার মধ্যে অক্সিজেন বসে যায়, ঠিক আছে? এবার ওই গাড়িতে কার্বন ডাইঅক্সাইডের মানে মানে জোরজার করে ওকে সরিয়ে অক্সিজেনকে সরিয়ে বসে বোঝার ক্ষমতা বেশি আর কি, এরকম ধরে রাখো। ব্যাস, আর কিচ্ছু ভাবার দরকার নেই। এখন তুমি কনসেন্ট্রেট করো এখানে, যে অক্সিজেন আমাদের শরীরে গেল মানে এই যে বললাম সেলের মধ্যে মানে সবসময় কন্টিনিউয়াসলি প্রোভাইড করতে হয়, ঠিক আছে, অক্সিডাইজ করার জন্য। আর কার্বন ডাইঅক্সাইড আমাদের সেলে যেটা তৈরি হচ্ছে সেগুলোকে বাইরে বার করবো, ঠিক আছে? তো অক্সিজেন আমাদের শরীরে নাক দিয়ে আমাদের গেল কোথায়, ফুসফুসের মধ্য দিয়ে আমাদের সেলে চলে এলো। আর আমাদের শরীরের মধ্যে এই যে খাচ্ছি বিভিন্ন রকম প্রোটিন, ফ্যাট, এটা ওটা খাচ্ছি, তাতে আমাদের কি প্রোটিনের ক্ষুদ্র একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেগুলো আমরা জানি। অ্যামাইনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড থাকে আমাদের শরীরে, তারপর গ্লুকোজ, এই যে বললাম। তো এই যে এইগুলো সবকে অক্সিডাইজ করে কি করবে, এটিপি কার্বন ডাইঅক্সাইড জল তৈরি করবে, ব্যাস, আর কিছু হওয়ার দরকার নেই, সিম্পল এইটুকু ভাবো, ঠিক আছে? এ মানে অ্যামাইনো অ্যাসিড আর এফ এ মানে ফ্যাটি অ্যাসিড। তো যা যা আমাদের শরীরে আছে সবাইকে এগুলো সব কি অক্সিডাইজ করবে, এটা তৈরি করবে। তো ব্রিফটা আগে একদম ধৈর্য ধরে বোঝো যে জিনিসটা কি, ব্রিদিং চ্যাপ্টারটা আসলে কি, আমাদের শরীরে আমরা যে এই যে শ্বাস নিচ্ছি নিয়ে হবেটা কি, একদম বেসিক থেকে আমি শুরু করেছি, একদম চাপ নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করে সব ক্লিয়ার হবে, ঠিক আছে? চলো এগোই। এরপর আমরা যে ধরো রেসপিরেশন যেটা বললাম, যে রেসপিরেশন করার জন্য, রেসপিরেশন মানে কি না, এই যে আমি বলছিলাম এক্ষুনি ব্রিদিং আর রেসপিরেশন, রেসপিরেশন মানে রেসপিরেশন মানে কি, যে অক্সিজেনের ইউজ করা। তো এই অক্সিজেনটা যে ইউজ হবে তার জন্য, এই অক্সিজেন ইউজের জন্য কিছু অঙ্গ থাকে, তাদেরকে আমরা রেসপিরেটরি অর্গান বলি। মানে ব্রিদিং আমরা শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, সেটা এই একটা অর্গানের মধ্য দিয়ে আমাদের কিন্তু বডিতে যাচ্ছে, যেমন আমাদের ক্ষেত্রে ফুসফুস বা লাংস আমরা জানি। তো রেসপিরেটরি অর্গান বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম, সেটা একটুখানি আমরা জানবো। তো এইখানটা একটু লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো যতটা ইন্টারেস্টিং করা যায়, ঠিক আছে, বোর্ড না করে। তো মেকানিজম অফ ব্রিদিং, ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমেল ডিপেন্ডিং মেনলি, ঠিক আছে, আমাদের যে মেকানিজম, যে পদ্ধতিতে ব্রিদিং হয় আমাদের যে অর্গানিজমের উপর ভিত্তি করে কিন্তু আলাদা আলাদা হয়। যেমন ধরো ফ্ল্যাটওয়ার্ম বা প্ল্যাটিহেলমিনথেস, ঠিক আছে, ফ্ল্যাটওয়ার্ম বা প্ল্যাটিহেলমিনথেস এরা কি করে না, এরা খুবই অনুন্নত, মানে একদম সিম্পলি ভাবো, যদি অ্যানিমেল কিংডম কেউ পড়ে থাকো তাদের জন্য সুবিধা হবে, পরপর যত উন্নত হতে গেছে, ঠিক আছে, সেই পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা বা সিলেন্টারিটা, টিনোফোরা, যে পরপর আমরা জানি অ্যানিমেল কিংডম। তো এইভাবে কিন্তু আমাদের রেসপিরেটরি অর্গানটাও কিন্তু উন্নত হতে গেছে। বেসিক্যালি আমাদের তাদের বডি লেভেল অফ অর্গানাইজেশন কার কত কমপ্লেক্স বডি, সে তত কমপ্লেক্স, এই সিম্পল, আর বেশি একদম চাপ নেওয়ার দরকার নেই। এখন নর্মালি বোঝো, আস্তে আস্তে চ্যাপ্টার যত এগোবে তত তোমার 100% ক্লিয়ার হবে, আই গ্যারান্টিড, ঠিক আছে? তো যাই হোক, তো প্ল্যাটওয়ার্ম বা প্ল্যাটিহেলমিনথেস, চ্যাপ্টা কৃমি যেগুলো, সেগুলো আমরা জানি খুব অনুন্নত প্রাণী। তো তাদের রেসপিরেশনটা হয় কি, অক্সিজেন তো সবাই লাগবে, ঠিক আছে, সেটা আমরা বুঝে গেলাম। অক্সিজেন কেন কাজে লাগে, অক্সিডাইজ করার জন্য, শক্তির জন্য, প্রত্যেকটা প্রাণী মানেই তাদের শক্তি লাগে। যাই হোক, সেটা মোটামুটি একটা আইডিয়া আছে তোমাদের, ঠিক আছে? তো রেসপিরেশন থ্রু জেনারেল বডি সারফেস, তাদের কোনো ওয়েল ডিফাইন্ড কোনো অর্গান নেই, ঠিক আছে, রেসপিরেশনের জন্য, তারা তাদের বডি সারফেস দিয়ে করে রেসপিরেশন করে, ঠিক আছে? যেমন মানুষ অনেক উন্নত প্রজাতির প্রাণী, তাদের ওয়েল ডিফাইন্ড, মানে এর মাঝখানে অনেক পরপর আছে, আমরা সেগুলো দেখব। মানুষ কিন্তু লাংস, এইটা একটা, তারা কীভাবে আমাদের ব্রিদিংয়ের যে মেকানিজমটা, সেটা কিসের উপর ডিপেন্ড করে, তাদের অর্গানাইজেশনের উপর একটা। আর আর দ্বিতীয় আরেকটা কি পদ্ধতি না, বাসস্থান বা হ্যাবিটেট, আমি কোথায় থাকবো তার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের ব্রিথ অর্গানগুলো, মানে রেসপিরেটরি অর্গানগুলো তৈরি হবে। যেমন ফিশ জলে থাকে, যদি আমাদের মতো মানে লাংস থাকতো তাদের, তাহলে কিন্তু তাদের এই যে শ্বাস নিতে গিয়ে জল ঢুকে গেলে লাংস স্টিফনেস হয়ে মানে কিছুক্ষণের মধ্যে সে একদম সেকেন্ডের মধ্যে, আমরা জলে থাকতে পারি না তোমরা জানো, তো ফুসফুস থাকলে তারাও জলে থাকতে পারতো না, সেই জন্য তাদের একটা ডিফারেন্ট টাইপস অফ অর্গান তৈরি হয়েছে। যেমন গিলস, যেটাকে বলি আমরা গিলস, ঠিক আছে, অ্যাকোয়াটিক অ্যানিমেল, তারা জলে বাস করার জন্য তাদের কিন্তু গিলস তৈরি হয়েছে। তাহলে বাসস্থানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কী হয়, ব্রিদিং রেসপিরেটরি অর্গানগুলো তৈরি হয়। যেমন হিউম্যান লাংস, মানুষের ক্ষেত্রে তারা ল্যান্ড, এখানে বায়ুর অভাব নেই, তো আমরা ইজিলি ব্রিদ ইন ব্রিদ আউট করতে পারি, ঠিক আছে? তো এখানে তাহলে দুটো কী জিনিস পড়লাম না, আমাদের লেভেল অফ অর্গানাইজেশন, বডির যে কত কমপ্লেক্স আর কত সিম্পল, তার উপর ভিত্তি করে কিন্তু রেসপিরেটরি অর্গানগুলো তৈরি হয়। আর হ্যাবিটেট, তার বাসস্থানের উপর, কে কোথায় থাকবে, ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি, ঠিক আছে? এবার এই একটা এনসিইআরটিতে আমাদের ছোট্ট সারণী দেওয়া আছে, এটা আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এই ফার্স্ট পার্টে আমরা এই পর্যন্তই দেখবো, একদম চাপ নেওয়ার দরকার, আমি খুব ইজিলি বলছি। দেখো,
বিভিন্ন অর্গানিজম আমি বললাম একদম সেই এককোষী প্রাণী থেকে একদম প্রথমে শুরুতে এককোষী প্রাণীর কথা ভাবো, ইউনিসেলুলার অর্গানিজম লাইক অ্যামিবা প্যারামিসিয়াম, ঠিক আছে। এরা কীভাবে ব্রিথ করে না, একদম ওদের তো একটাই কোষ, এদের এদের ওর মানে অর্গান থাকবে কী করে? আমরা জানি সেল, সেল কিছু কিছু সেল মিলে টিস্যু তৈরি করে, আবার কিছু টিস্যু মিলে অর্গান তৈরি করে, টিস্যু সিস্টেম বা অর্গান তৈরি করে। তো এখানে একটাই সেল, তাহলে তার অর্গান হওয়ার কোনো জায়গা নেই। যেমন এককোষী প্রাণী অ্যামিবা প্যারামিসিয়াম, তাদের সিম্পল ডিফিউশন, তার একটা সেল থেকে মানে তাদের মধ্যে মানে ডিফিউশন মানে কি জানি ব্যাপন, তো সিম্পল ডিফিউশনের মধ্যে দিয়ে হয়, ঠিক আছে। ব্যাপন মানে কি, যে যার ঘনত্ব মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, ধরো কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে বেশি ঘনত্ব তৈরি হয়ে যাচ্ছে, মানে তৈরি হচ্ছে রেসপিরেশনের পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তো বেশি ঘনত্ব তৈরি হচ্ছে, তার পরিবেশের তার ঘনত্ব কম, তো সেলের মানে সারফেস দিয়ে সে কিন্তু ডিফিউশন, সিম্পল ডিফিউশন মানে ব্যাপন প্রক্রিয়ায় সে পরিবেশে চলে যাচ্ছে। আবার বডিতে অক্সিজেনের পরিমাণ পরিবেশের থেকে কমে গেলে তো বডিতে অক্সিজেন ঢুকবে বেশি থেকে কম, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, ব্যাস আর কিচ্ছু না। এরপরে আরেকটু মানে আস্তে আস্তে করে উন্নত হচ্ছে, যেমন পরিফেরা বা স্পঞ্জেস, ঠিক আছে, সিলেন্ট্রেটা বা নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, এই ধরনের অর্গানগুলো আমি এক্ষুনি বললাম সিম্পল ডিফিউশন ভায়া জেনারেল বডি সারফেস। ঠিক আছে, আমি তোমাদের একদম চিন্তা করার দরকার নেই, এক্ষুনি একদম সুন্দর দেখতে পাবে একদম চোখের সামনে কী কী আমি বলছি, জাস্ট একবার বলে দিই কী কী ইম্পর্টেন্ট, তারপর আমরা ছবি দেখাচ্ছি একদম, ঠিক আছে। আর্তওয়ার্ম, আর্তওয়ার্ম কি ময়েস্ট কিউটিক্যাল, ভেজা ভেজা আর ত্বকই বলতে পারো, ময়েস্ট কিউটিক্যাল, ঠিক আছে। তো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে ল্যান্ড ইনসেক্ট যারা, তারা হচ্ছে ট্রাকিয়াল টিউবস, এক্ষুনি দেখাচ্ছে ধৈর্য ধরো, সব কিছু ময়েস্ট কিউটিক্যাল ট্রাকিয়াল টিউব সবই দেখাবো, ঠিক আছে। আর ক্রাস্টেসিয়ান যেমন প্রন, ঠিক আছে, চিংড়ি, তারা জলে থাকে, তাদের সেরকম থাকা আমি বলছিলাম বাসস্থানের উপর ভিত্তি করে হয়, তো জলে থাকে। আর্থ্রোপোডা জলে থাকে, যেটা ক্রাস্টেসিয়ান তারা গিলস লাইক স্ট্রাকচার একটা থাকে তা দিয়ে করে। আর আর্থ্রোপোডা যেটা ডাঙায় থাকে ল্যান্ড ইনসেক্ট, তার ট্রাকিয়াল টিউব, সেটা কীরকম দেখাবো, একটা টিউবের মতো ট্রাকিয়া দিয়ে সেটা দেখাবো, ঠিক আছে। তো তারপরে আমরা মোলাস্কা, মোলাস্কা কী করে না গিলস বা ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, মোলাস্কা গিলস দিয়ে জলে থাকে, মোলাস্কা কম্বোজ, ঠিক আছে। একান্নটা মাঠটা টিউব ফিট, ঠিক আছে, মনে রাখো টিউব ফিট, একদম বেশি চাপ নেওয়ার দরকার, টিউব ফিট, এগুলো কিন্তু তোমরা অ্যানিম্যাল কিংডমে দেখেছো, ঠিক আছে। ফিশ গিল, এটা আমরা জানি মাছ গিল, ঠিক আছে। ফ্রগ, তার ট্যাডপোল লার্ভা অ্যাকোয়াটিক থাকে, ঠিক আছে, ট্যাডপোল লার্ভা অ্যাকোয়াটিক থাকে। আর অ্যাডাল্ট ফ্রগ, অ্যাকোয়াটিক মানে আমরা জানি তাদের জলে থাকে গিলস, ঠিক আছে। আর অ্যাডাল্ট ফ্রগ যারা, তারা বুকোফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি, বুকোফ্যারেঞ্জিয়াল রেসপিরেশন, কিউটেনিসিয়াস রেসপিরেশন বা পালমোনারি সব মিলিয়ে করে, ওরা তো কী হয় না উভচর প্রাণী হয়, সেজন্য এদের তিনটে পদ্ধতিতেই হয়। আর তারপরে যারা একটু উন্নত, ঠিক আছে, তো আস্তে আস্তে উন্নত হচ্ছে অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস, এপস, ম্যামেলস, তারা কী করবে লাংস দিয়ে। ব্যাস এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একদম চিন্তা করার কোনো দরকার নেই। দেখো আচ্ছা কী বললাম, রেসপিরেশন ইজ দ্য অক্সিডেশন অফ দ্য নিউট্রিয়েন্টস, ইজ দ্য অক্সিডেশন অফ দ্য নিউট্রিয়েন্টস, ঠিক আছে, ইন লিভিং সেল টু রিলিজ এনার্জি ফর বায়োলজিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। রেসপিরেশন কি অক্সিডেশন করবে নিউট্রিয়েন্টসের, ঠিক আছে, বিভিন্ন যে নিউট্রিয়েন্টস আমাদের শরীরে তাদেরকে অক্সিডাইজ করে আমাদের কি করবে না এনার্জি, বলেছি ব্রিদিং, এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার উইথ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস বাই দ্য সেল, কোনো চাপ নেই। তারপরে এই যে বলছিলাম জেনারেল বডি সার্ফেস দিয়ে কারা করে, লোয়ার ইনভার্টিব্রেটস, স্পঞ্জ, সিলিন্ডার্স, ফ্ল্যাটম, একদম দেখো স্কিন বা ময়েস্ট কিউটিক্যাল, এই যে দেখো এই যে স্কিন বা ময়েস্ট কিউটিক্যাল, ভেজা ভেজা স্কিন, এটাকে ময়েস্ট কিউটিক্যাল এরকমভাবে ধরে নিতে পারো। আমি বলছিলাম কি যে এখানে ময়েস্ট কিউটিক্যাল বা স্কিন দিয়ে আর্থওয়ার্ম, লিচ, অ্যাম্ফিবিয়ান্স, এই যে আমি এখানে দেখাচ্ছিলাম দেখো ফ্রগের এই যেটা এই যে কিউটিনেশিয়াস রেসপিরেশনও করতে পারে, পালমোনারি এর হচ্ছে উভচর, অনেক কিছু করতে পারে, ও ভাই আলাদাই লেভেল, ঠিক আছে। তো ভ্যারসেটাইল ক্যারেক্টার কাইন্ড অফ, ঠিক আছে। তো ফ্রগ যারা অ্যাকোয়াটিক, ঠিক আছে, তারা হচ্ছে কী করবে, অ্যাকোয়াটিক মানে জলে থাকবে তাদের গিলস, ঠিক আছে। সো আর্থওয়ার্ম, লিচ, অ্যাম্ফিবিয়ান্স, ব্যাস এই যে লিচ, ঠিক আছে, এটা হচ্ছে আর্থওয়ার্ম, লিচ, অ্যাম্ফিবিয়ান্স, আমরা কিছু যোগ সবাই চিনি, এইগুলো চেনানোর দরকার নেই, ঠিক আছে। এই যে ট্রাকিয়াল টিউব যেটা বলছিলাম, ট্রাকিয়াল টিউব, ঠিক আছে, ইনসেক্ট, সেন্টিপেড, মিলিপেড, স্পাইডার, এরা হচ্ছে ট্রাকিয়াল টিউব। এই যে একটা দেখো, এটাগুলো সব ট্রাকিয়া বলে এটাকে, ঠিক আছে, ট্রাকিয়া, ঠিক আছে, এই ট্রাকিয়া টিউবের মতো দেখতে ট্রাকিয়াল টিউব, ঠিক আছে। আর কিছু তো ট্রাকিয়াল টিউব, ইনসেক্ট, সেন্টিপেড, মিলিপেড, ঠিক আছে, স্পাইডার, ইনসেক্ট, সেন্টিপেড, মিলিপেড, স্পাইডার, বোঝা যাচ্ছে, ইনসেক্ট, সেন্টিপেড, মিলিপেড, স্পাইডার, আর কিছু তো বোঝা যাচ্ছে, দেখো সব চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ। গিলস, এই যে আমি বলছিলাম কি গিলস ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন বলি গিলসকে, ঠিক আছে। মাছ
মাছ জলে থাকে যারা, তারা গিলস দিয়ে করবে, খুব স্বাভাবিক, আমি বলেছি গিলস দিয়ে মাছ করবে। গিলস যখন ব্যাঙাচি, ট্যাডপোল লার্ভা, ব্যাঙাচির, ঠিক আছে, লার্ভা, সেটা করবে। নেক্সট হচ্ছে আমাদের এই যে মাছের, এটা তো গিলসের দেখালাম। তারপরে মানে মাছ, প্রন, ঠিক আছে, তারা কি করবে, গিলস, প্রনের অ্যাকচুয়ালি গিলস লাইক স্ট্রাকচার থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এতদূর পর্যন্ত আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আছে লাংস। লাংস কাদের থাকবে, পালমোনারি রেসপিরেশন। আচ্ছা, গিলস যাদের থাকবে তাদের বলবো ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, এক্ষুনি আমি বললাম, ঠিক আছে। আর যারা লাংস থাকবে পালমোনারি রেসপিরেশন। লাংস কাদের থাকবে, যারা মোস্ট ভার্টিব্রেটস, যারা আমি বললাম কি, ওই যে অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস, এভস, ম্যামেলস, এদের সব থাকবে কি, মোস্ট ভার্টিব্রেটসের এই যে সব কি থাকে, লাংস থাকে, যারা ডাঙার প্রাণী, ঠিক আছে। এগুলো তাহলে আর ট্র্যাকিয়াল টিউব কাদের, স্কিন বা ময়েস্ট কিউটিকেল, দেখো এখনই আমার সঙ্গে সঙ্গে বলো। আচ্ছা, আমার সাথে সাথে একবার বলো তো, জেনারেল বডি সারফেস কাদের, লোয়ার ইনভার্টিব্রেটস, যেমন স্পঞ্জ, সিলেন্টারেটস, ফ্ল্যাটওয়ার্মস, জেনারেল বডি সারফেস, দেখো এদের বডি সারফেস দিয়ে। তারপরে এককোষী প্রাণী, তাদের এককোষ দিয়েই করবে, সিঙ্গেল সেল দিয়ে। স্কিন বা ময়েস্ট কিউটিকেল দিয়ে কারা করবো, আর্থওয়ার্ম, লিচ, অ্যাম্ফিবিয়ান্স, তো এদেরকে কিউটিনিয়াসিয়াস রেসপিরেশন বলবো, ঠিক আছে, স্কিন বা ময়েস্ট কিউটিকেল দিয়ে করে বলে। তারপরে আমরা দেখবো ট্র্যাকিয়াল টিউব দিয়ে কারা করে, সে ইনসেক্ট, সেন্টিপেড, মিলিপেডস, স্পাইডার, ঠিক আছে, এগুলো সব ট্র্যাকিয়াল টিউব, একদম মাথায় সেট হয়ে যাবে। মাকড়সা দেখলেই আমি বলবো আচ্ছা ওইটা হচ্ছে ট্র্যাকিয়াল টিউব। এইভাবে রাস্তাঘাটে দেখবে যখন কেঁচো দেখবে, মানে ইয়ে দেখবে, জোঁক দেখবে, তো সেইভাবে তোমরা কিন্তু তাদেরকে বলতে থাকবে, ঠিক আছে, যে কোনটা আমাদের ময়েস্ট কিউটিকেল দিয়ে করছে, কোনটা ট্র্যাকিয়াল টিউব দিয়ে করছে, ঠিক আছে। এই যে সেন্টিপেডস, মিলিপেডস, এগুলো সব আমি জানি, ঠিক আছে। এইগুলো না, আরেকটা জিনিস বলে দিই, এই সেন্টিপেডস, পেডস মানে ওই পা ধরে নাও, আর সেন্টি মানে 100কে আমরা সেন্টি বলি, আর মিলিয়ান্সকে বোঝানো হয়, মিলিপেডস, সেন্টিপেডস, ইনসেক্ট, এইভাবে মোটামুটি মনে রাখতে পারো। তাহলে আমাদের ট্র্যাকিয়াল টিউবের মধ্যে দিয়ে এরা করবে। ট্র্যাকিয়াল টিউব বললেই মাকড়সা তোমার মাথায় আসবে। ট্র্যাকিয়াল টিউব বললেই তোমার মাথায় আসবে কি, আমাদের ইনসেক্ট, যেগুলো হচ্ছে তোমার গঙ্গা ফড়িং টরিং, এই ধরনের বিভিন্ন ইনসেক্ট হতে পারে, ডাঙায় যারা থাকে, ঠিক আছে। তারপরে তোমার সেন্টিপেডস, মিলিপেডস, ঠিক আছে, কেন্ন ফেন্ন, এগুলো। গিলস বললেই তোমার ব্যাঙাচি, তোমার মাথায় আসবে গিলস, ঠিক আছে। মাছ আসলেই মাথায় আসবে চিংড়ি, ঠিক আছে, গিলস লাইক অর্গান যেটা, চিংড়ি, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তারপর পালমোনারি, বেশিরভাগ ভার্টিব্রেটস দেয়। দেখো এগুলো আরেকটু কিছু বাড়িয়ে আমি এনসেটটির ছাড়া কিছু কিছু দিয়েছিলাম, আর এগুলো সব আমার মোটামুটি করা আছে। আর ভার্টিব্রেটস কারা, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, ঠিক আছে, এভস বা বার্ডস, আর ম্যামেলস। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ওভারভিউ, একটা ইন্ট্রোডাকশান এই চ্যাপ্টারের, মোটামুটি বুঝতে পেরেছ। চলো আমরা পরের লেকচারে বাকিটা দেখব। পরের লেকচারে আমরা মানে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম শুরু করবো আস্তে আস্তে করে, মোটামুটি আমাদের চ্যাপ্টারে ঢুকবো। এটা হচ্ছে ইন্ট্রোডাকশান ছিল, আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের কাছে যে অ্যানাউন্সমেন্টটা আমি রোজ করি সেটা বলি, তোমরা যারা মাধ্যমিক দিয়েছো বা 11-এ পড়ছো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, বেসিক্যালি এই মুহূর্তে কেউ ফার্স্ট সেমিস্টার বা কেউ থার্ড সেমিস্টারে উঠছো, বা কেউ নিট দেবে, বা কেউ কোনো বায়োলজি রিলেটেড মানে মেডিকেল রিলেটেড কোনো এক্সামের জন্য ড্রপ করছো, তাদের যদি মনে হয় বায়োলজি পড়বে, তা তোমরা কিন্তু ডিরেক্টলি আমাদের ব্যাচ জয়েন করতে পারো। ইউটিউবে অবশ্যই হবে, কিন্তু ব্যাচে একটু সুন্দর স্বাচ্ছন্দ্য, মানে সব কিছু আমরা প্রপার ওয়েতে করি, ওখানে লোকও থাকে। তো এখানেও আমরা চেষ্টা করবো যতটা করার, তো তোমরা এখানে জয়েন থেকো। আমরা চ্যাপ্টার মোটামুটি এখানেও করবো, এখানেও চাপ নেওয়ার কিছু নেই। তবে ব্যাচ যদি কেউ চাও জয়েন করতে পারো। আমাদের হাইব্রিড ব্যাচ চলে, অনলাইন ব্যাচ চলে। অনলাইন ব্যাচ যে কোনো জায়গা থেকে, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারো। হাইব্রিড ব্যাচ যেমন আমাদের কলকাতাতে রয়েছে, ব্যারাকপুর, খড়দা, বেলঘড়িয়া, গড়িয়া। আর হাইব্রিড ব্যাচ রয়েছে আরও তোমার কোলাঘাট, পাঁশকুড়া, ওটা মিদনাপুরের সাইড, তারপর হচ্ছে তোমার বালিচক, গৌড়া, ঘাটাল, এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে। তো এই যে জায়গাগুলোতে মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যেটা, তোমরা যারা পারবে তোমরা কিন্তু ওখানে জয়েন করতে পারো, একদম খুব সীমিত মানে রিমুনারেশন, একদম বেশি একদম ফিজ না, কম ফিজের মধ্যে তোমরা সবাই নিজেদের সাধ্যের মধ্যে। এবং আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি একটা স্টুডেন্ট কীভাবে মানে তাদের কি প্রবলেম রয়েছে, যদি কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে আমরা সেটাকে অবশ্যই অ্যাড্রেস করার চেষ্টা করি। তো আমাদের টিম সেটা অবশ্যই, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, টিম সেটা সবসময় মানে দেখে যে কার কী সমস্যা রয়েছে। এবং একটা কথা লাস্ট বলে আমি শেষ করব, দেখো আমাদের দেখো হাইব্রিড, অফলাইন, অনলাইন সব রকম মোড ক্লাস রয়েছে, তো তোমরা যেটা খুশি জয়েন করতে পারো। কিন্তু আমার কাছে যদি বলো প্রেফারেন্স, সব থেকে বেশি প্রেফারেন্স দেবো আমি হচ্ছে হাইব্রিড। কারণ
এই যে অনলাইনে এমন কিছু, সেদিনকে প্রফেসর এইচ সি ভার্মা স্যারেরও আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে উনি বলছেন অনলাইন আসার পর এক্সপ্লেনেট করা কত সহজ হয়ে গেছে। সত্যি এই যে আমি তোমাকে দেখি, এরপরে তোমরা দেখতে পাবে কিছু কিছু ছবি, এটা অনেক কিছু সুন্দর সুন্দর দিয়ে দেখাচ্ছে। সেটা কিন্তু তোমার অফলাইন ব্যাচে এক গাদা স্টুডেন্টের মধ্যে ওটা একটু পসিবল কম হয়, খুব চাপ হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে অনলাইনে আমরা যদি এক্সপ্লেনটা করি, অনলাইনে তোমরা ব্যাপারটা পড়তে পারো। আর অফলাইনে একটা টিচার স্টুডেন্টের যে সম্পর্ক আর তোমাদের যেটা ডাউটগুলো সেগুলো কিল করা, এক্সাম নেওয়া, ঠিক আছে, তারপরে একদম প্রপার ওয়েতে একটা মানে একদম উইকলি আমরা মিট করব সবাই। সেখানে তোমাদের যা যা প্রবলেম স্টুডেন্টের মোটিভেশন থেকে শুরু করে সব কিছু আমরা অ্যাড্রেস করবো। সো যাই হোক, আজকে সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ। আর আমাদের যদি লেকচার বা আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকে তোমাদের, আমরা বাংলায় এই শিক্ষাটাকে মানে ইন্টারন্যাশনাল আমরা কোটা লেকচার, কোটার কন্টেন্ট, ইন্টারন্যাশনাল কন্টেন্ট দিয়ে কিন্তু আমরা বাংলায় এই জন্য ভিডিও করছি, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরা পরবর্তীকালে কোথাও গিয়ে কোনো সমস্যার মুখোমুখি না হও। সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তোমরা কি জানো, মানে কোথাও গিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় যে ইংরেজির জন্য সমস্যা হচ্ছে, এরপরে তোমরা যেখানেই যাবে সেখানে ইংরেজি। ঠিক আছে, তো সেই জন্য আমি বারবার ধরে একই কথা বলছি, ইংরেজির জন্য সমস্যায় পড়তে হবে না, কারণ আমরা ইংরেজি বাংলা একসাথে নিচ্ছি। বাংলার সাথে ইংরেজি করার জন্য পড়ার ফলে তোমাদের কিন্তু দুটো সামঞ্জস্য এবং দুটো শিক্ষাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, টার্মিনোলজিগুলো শিখছো। যাই হোক, খুব ভালো থেকো, অল দ্য বেস্ট, টেক কেয়ার, বাই।